মানে যা চলতেছে বাংলাদেশে, যেটা চলতেছে আসলে এই জিনিসগুলো দেখে একটা সুন্দর একটা দেশকে কিভাবে অস্থিতিশীল বানায় দিল কিছু মানুষজন। বাংলাদেশের পাবলিকের ভুলের কারণে, না বোঝার কারণে দেশটা যে আজকে কোথায় চলে গেছে আমরা কিন্তু কেউ বুঝতে পারতেছি না। আর এটা যে আগামী 6 মাসে বাংলাদেশের অবস্থা কি হবে সেটা আসলে আমাদের ধারণার বাইরে। আমরা না বুঝে অনেক কিছু করে ফেলছি, এটার দায়টা আসলে কারা নিবে? একটা স্থিতিশীল সুন্দরভাবে চলমান দেশকে আমরা এরকম অস্থিতিশীল বানায় ফেলছি। এটার দায় আসলে আমরা আমাদের ভুলটা এখনো বুঝতেছি না। এখনো আমরা নিজেরা নিজেদেরকে যেভাবে কোনোভাবে আমরা কেউ আমাদের নিজ নিজ স্থান থেকে কেন আমরা কোনো আওয়াজ তুলতেছি না সেটা আমি বুঝতে পারলাম। আমি আসলে কিন্তু কোনো দল করি না, আমার সর্বপ্রথম আমার লাইভে আসা ছিল একমাত্র বঙ্গবন্ধুর যে অপমানটা দেখছি, তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে, সে তো আসলে আওয়ামী লীগের সম্পদ ছিল না। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের সম্পদ, বাংলাদেশ প্রতিটা মানুষের এক সম্পদ। সে তাকে যা করা হয়েছে এটা দেখে আমি একজন বিবেকবান নাগরিক হিসেবে আমি চুপ থাকতে পারিনি। যারা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চুপ থাকতে না পেরে আমার লাইভে আসা ছিল। কিন্তু তারপর যা যা শুরু হয়ে গেছে দেশে, কিভাবে আওয়ামী লীগের কি একজন নেতা কর্মীও নেই? বুঝলাম সবার নামে মামলা হচ্ছে, সবাই যার যার স্থানে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে, কিন্তু তার মানে এইভাবে এত বড় একটা দল, সেই দলের ভিতরে কোনো ঐক্যবদ্ধতা নেই। যাদেরকে মামলা দেওয়া হচ্ছে বা করা হচ্ছে ঠিক আছে, কিন্তু নিজ নিজ জায়গা থেকে একটা নেতা কি আগে আসতে পারতেছে না? নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাইতে পারতেছে না? তাহলে আওয়ামী লীগ এতটা বছর তাহলে কি করলো? আর যারা আওয়ামী লীগের আসল নেতা, যারা সত্যিকার আওয়ামী লীগকে ভালোবাসে, তাদেরকে দল থেকে দূরে সরায় রাখা হয়েছে। 2 জন 4 জন 5 জন যারা আওয়াজ তুলতেছে আওয়ামী লীগের, তারা কিন্তু দলকে ভালোবাসে দেখে আওয়াজ তুলতেছে। আর তাদেরকে কোনো পোস্ট পজিশনে দেখবেন, তাদেরকে কেউ কোনো পোস্ট পজিশনে দেখবেন না। তারা কিন্তু আওয়ামী লীগের পোস্ট পজিশনের বাইরের নেতা। তারা আওয়ামী লীগ সম্পর্কে আওয়াজ তুলতেছে, কিন্তু আওয়ামী লীগের এত বড় বড় নেতা কোথায়? তারা কোথায়? আওয়ামী লীগের তাহলে আওয়ামী লীগের তারা হাইব্রিড নেতা। আসল নেতাদেরকে যে স্থান দেওয়া হয়নি, হাইব্রিড নেতাদেরকে সামনে রেখে আজকে তারা কি করছে? দেশটাকে এমন অস্থিতিশীল বানাই দিছে যে শেখ হাসিনাকে হেয় অপদস্থ হয়ে এক প্রকার বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। আওয়ামী লীগ কিন্তু কোনো ছোট দল না, প্রচুর ক্ষমতা সম্পন্ন একটা দল। সেই দলটাকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। শেষ করে দেওয়া হয়নি, দলটাকে বাধ্য করা হয়েছে। এবং এটার কারণে কিন্তু দলের অনেকে এটার জন্য দায়ী। এই দলের এই অবস্থার জন্য দলের অনেকেই দায়ী। এবং আমাদের যে নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যে নেত্রী শেখ হাসিনা, ওনার কিছু ভুল ডিসিশনের জন্য কিন্তু আজকে এই অবস্থা। দেখেন, আওয়ামী লীগকে যারা সত্যিকার অর্থে যারা ভালোবাসে তারা নেই। আওয়ামী লীগের একটা মানুষ 2 টাকা খরচ করে ফান্ড দিতে পারতেছে না যে মানুষরা আন্দোলন করবে। মানুষ ঘরে ঘরে বসে বসে তারা নিজেদের মধ্যে কথা বলতেছে, একটা দুঃখ প্রকাশ করতেছে। এই মানুষগুলো যে আন্দোলন করবে, সেই ফান্ডটা দেওয়ার মতো একজন নেতা নাই। তাহলে এতটা বছর এই নেতারা কি করছে? খালি কি নিজের পকেট ভারী করছে? আজকে এই যে দেখেন, আমি ছোট্ট কিছু কথা বলবো। এই সমন্বয়করা তারা কিন্তু ছাত্র, তারা নিজেদেরকে ছাত্র হিসেবে পরিচয় দিচ্ছে। তাদের একটা সিগারেট খাওয়ার টাকা নাই, তারা আরেকজনের গাড়ি নিয়ে তারা চলাফেরা করে। কিন্তু তারা যে সারা বাংলাদেশ ব্যাপী এই যে 1 মাস ধরে তারা প্রোগ্রাম করতেছে, এই ফান্ডটা তারা কোথায় পাচ্ছে? কি কারা দিচ্ছে? কোথা থেকে তাদের এই ফান্ডটা আসতেছে? এইটার জবাবটা কে দিবে? এই যে বন্যা হলো, বন্যায় 12 কোটি, প্রায় 13 কোটি টাকা ত্রাণের টাকা, এই টাকার হিসাবটা কি দিতে পারবে সমন্বয়করা? শেখ হাসিনা নাকি দেশকে শেষ করে ফেলছে, শেখ হাসিনা এই জায়গায় লোন রাখছে, শেখ হাসিনা তার কাছে লোন রাখছে। ভাইরে ভাই, শেখ হাসিনা চলে যাওয়ার পর খালি লোন রাখছে। দেশের লোডশেডিং, ওই শেখ হাসিনা থাকা অবস্থায় তো লোডশেডিং আমরা এত দেখি নাই। 10 মিনিট 5 মিনিট
উনি চলে যাওয়ার পর এখন ধরা পড়তেছে কি বিদ্যুৎ খাতে, তা পল্লী বিদ্যুৎ খাতে প্রচুর নাকি সে লোন রেখে গেছে। তা লোন রেখে গেছে, একটা মানুষের দেশের যদি অবস্থা এতই খারাপ থাকতো, সে কিভাবে এই যে দেশটাকে একটা জায়গায় সে চলে একটা ডিজিটাল একটা দেশ বানাইছে, দেশের যে এতটা উন্নয়ন সবাই ভোগ করে কি বলতেছে সে নাকি কি করছে 16 বছর দেশের খালি লোন নিছে, দেশের এই ক্ষতি করছে, দেশের ওই ক্ষতি করছে। ভাই সে যাওয়ার পর এত ক্ষতি বের হচ্ছে, সে থাকা অবস্থায় কিন্তু ক্ষতি কারো চোখে পড়েনি, একটা একটা করে ক্ষতি চোখে পড়তেছে। আমরা মানে বলার কিছু নাই। এই যে আওয়ামী লীগের বড় বড় নেতারা, এত বড় বড় নেতারা, তারা আগায় আসতে পারতেছে না, তারা নিজ নিজ স্থান থেকে তারা ভাই একটা শেখ মুজিবুরের নিয়ে যে এত কিছু হইলো, একটা লাইন পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যাবে না। ফেসবুকে ঢুকলে একটা লাইন পর্যন্ত, সব কিছুর লাইন কিছু কোথায় খুঁজে পাওয়া যাবে যাবেন, তাদেরকে আমরা চিনি না। এরকম এরকম ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, তারা হয়তো বা কিছু যদি কিছু বলতেছে শেখ মুজিবুরের কথায়, তারা হচ্ছে কিছু বলতেছে যে এটার জন্য কষ্ট পাইছে, এটার জন্য। একটা বড় বড় নেতা কোনো জায়গায় কোনো খোঁজ খবর নেই। আজকে হচ্ছে 50 বছর পর মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবার্ষিকী পালন করে, যে বলছে উর্দু এবং উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, তার মৃত্যুবার্ষিকী বাংলাদেশে পালন হয়। বাংলাদেশের মানে কোন পর্যায়ে, যেখানে এতটা বছর, এতগুলো বছর, কোন পর্যায়ে যুদ্ধের পর থেকে এত বছর কেউ পাকিস্তানের পতাকাটা কখনো বাংলাদেশ উত্তোলন হয় নাই, সেই পাকিস্তানের পতাকা ঢাকা ইউনিভার্সিটি উত্তোলন করে কারা? এরা শেখ হাসিনা রাজাকার বলে গেছে, তাতে সবার আগুন জ্বলে গেছে, তলায় আগুন জ্বলে গেছে। তারা কুকুরের বাচ্চারা কিভাবে পাকিস্তানের পতাকা কিভাবে বাংলাদেশের বুকে উত্তোলন হয় সেই প্রশ্নের জবাব দিয়ে নেয়। পাকিস্তানের সাথে তো কোনো আপোষ না, পাকিস্তানের সাথে কোনো আপোষ না। পাকিস্তান নির্বিচারে মহিলা, আমাদের 30 লক্ষ শহীদ, সেখানে নাকি 3 লাখ। নতুন নতুন হচ্ছে গিয়ে তথ্য আসতেছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ পাইছি, বাংলাদেশের 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ কারা করছে? পাকিস্তান। পাকিস্তানের পতাকা কিভাবে উত্তোলন হয় বাংলাদেশের বুকে? কোন কুকুরের বাচ্চারা করে? সেই কুকুরের বাচ্চাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। বাংলাদেশের মানুষ এখনো চুপ করে আছে কেন? বাংলাদেশে কারো কোনো আওয়াজ নাই কেন? আমি তো কোনো দল করি না, আমি কোনো দলের না, আমার নিজের তো শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে। পাকিস্তানের পতাকা কিভাবে উত্তোলন করে? সেখানে পাকিস্তানের পতাকা পাশে ছোট্ট করে নামে মাত্র একটা বাংলাদেশের পতাকা। আরে ভাই তোরা মিলে বাংলাদেশে হচ্ছে বানাইতে পাকিস্তান। উত্তোলন কি? জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন হয় কিভাবে? মানুষ কতটা কুকুরের বাচ্চা হলে এগুলো করতে পারে? কাদের ইন্ধনে এটা হয়? আসিফ হচ্ছে গিয়ে জিন্নাহর টুপি পরে ওটার পরিচয় দিতে আসে, টুপির অর্থ জানাইতে আসে, টুপির অর্থ আমাদের জানাইতে আসে। সমন্বয়ক হয়েছে ওরা, হচ্ছে গিয়ে শেখ হাসিনা যেরকম হিসাব দিবে, ওরা হচ্ছে গিয়ে যে 12 কোটি টাকা উঠলো, এই টাকার হিসাব দেখ। আমার কাছে তো খবর আছে, ওইখানে যে টাকা উঠছে সেই টাকা ওরাই খাইছে, 3 বেলা তেহারি এনে খাওয়া হয়েছে। এখানে যারা ওইখানে ছিল ওখান থেকে আমার কাছে খবর আছে, রেকর্ডিং বলতে আছে, সময় আসলে এই রেকর্ডিং প্রকাশ হবে। ত্রাণের টাকায় তারা 3 বেলা তেহারি, ভলেন্টিয়ারের কাজ করতেছে। বাবা তোমরা ভলেন্টিয়ারের কাজ করতেছো, কষ্ট করতেছো দেশের জন্য, খুব ভালো। 3 বেলা তেহারি খাচ্ছ কার টাকায়? আমরা যে কষ্টের টাকাগুলো দিয়ে আসলাম হেল্প করার জন্য বন্যার্থদের, এই তোর বাপের টাকা? কথায় কথায় বলো বাপের দেশ, তোর বাপের টাকা দিয়ে আসছি যে তোরা ওই টাকায় 3 বেলা তেহারি খাচ্ছিস? টাকার হিসাব দিয়ে কথা বল আগে। তোরা যে প্রোগ্রাম করে বেড়াস, নর্মাল একটা ঘরের যদি প্রোগ্রাম করতে যাই সেখানে 10 জন মানুষ খাওয়াইলে 50 থেকে 60,000 টাকা চলে যায়। তোরা যে 1 মাস ধরে 1 মাস ব্যাপী দেশে দেশে এই যে প্রোগ্রাম করে বেড়াচ্ছিস, তোরা তো ছাত্র, তোরা নিজের বলিস, আর এক জায়গায় হচ্ছে গিয়ে আর একজনের গাড়িতে চলিস, গাড়িতে তেলও আর একজন মনে হয় কিনে দেয়। এই যে করতেছিস সেগুলো টাকা কোথা দিয়ে আসতেছে? তোদের বাপের টাকা না তো। ওই যে টাকা দিয়ে আসছে বাংলাদেশের মানুষকে গাধা বানাচ্ছিস, গাধা সেই শুরু থেকে গাধা বানায় দেশটারে একটা সুস্থ সবল দেশে তোরা পঙ্গু বানাই দিবি।
এখন নাকি শুনতেছি সেন্ট মার্টিন যাইতে হলে সেন্ট মার্টিনে নাকি অনেক বিষয় আশায় আছে যেগুলো আমরা জানি না, অনেক সিকিউরিটি ইস্যু আছে। এখন চলে আসলো সিকিউরিটি ইস্যু, না এখন আমাদের কি করতে হবে, নিবন্ধন করে সেন্ট মার্টিন যাইতে হবে। তো দেশটা তো হচ্ছে গিয়ে তোর বাপের দেশ, না এখানে নিবন্ধন করে আমরা যাব। তোদের সময় শেষ, তোদের সময় খুব দ্রুত শেষ। এই যে আমি নাম নিয়ে বললাম, আসিফ, নাহিদ, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তোদের সময় শেষ। পাসপোর্ট রেডি রাখছিস? তোদের পাসপোর্ট রেডি রাখ। তোদের হচ্ছে ফ্যামিলি যে, আমার কষ্ট লাগে তোদের ফ্যামিলি যে মেম্বার গুলো আছে না, এদের উপর যে কি হবে। তোরা তো নয় পাসপোর্ট রেডি করে, তোরা তোরা তো জানোয়ার, তোরা রাজাকার, তোরা হচ্ছে রাজাকার, তোদের রক্তের কোনো ঠিক ঠিকানা নাই। তোরা কি করবি, তোরা তোর ফ্যামিলির বিপদে ফেলায় তোরা চলে যাবি, তোদের খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তোদের ছাড়বে না, মনে রাখিস। গুটি ঘুরতে টাইম লাগে না। আর যারা যারা হচ্ছে গিয়ে আসো না, যারা 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 এই কাজগুলোর সাথে জড়িত, সবারই কিন্তু হিসাব দিতে হবে। শেখ হাসিনার হিসাব দিতে হবে, সবার হিসাব দিতে হবে। এই যে 12 কোটি 13 কোটি টাকার হিসাব, মানুষ হচ্ছে গিয়ে আবেগ প্রবণ হয়ে তারা যে এতগুলো টাকা দিছে, টাকার হিসাবগুলো কে দিবে? টাকাগুলো কি আদৌ দেওয়া হয়েছে? টাকাগুলোকে আদৌ দেওয়া হয়েছে? বন্যার্থরা কি পাইছে? খালি তো শুনতেছি বন্যার্থরা ঠিক মতো খাবার পাচ্ছে না, এটা পাচ্ছে না। তাহলে এতগুলো টাকা দেশের মানুষজন এতগুলো ওখান থেকে হচ্ছে 13 কোটি টাকার মতো, 12 কোটি 83 লক্ষ। তো এই টাকাগুলো কই গেল? তারপরে আবার দেখলাম হচ্ছে গিয়ে এটা ব্লক করে কিভাবে? শুধু গোপালগঞ্জে তো আওয়ামী লীগ করে না রে ভাই। প্রবাসী জীবন শুধু গোপালগঞ্জে আওয়ামী লীগের না, প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের লোকজন। বাংলাদেশে খুঁজতে গেলেই আপনারা দেখবেন বাংলাদেশে 50-50-50-এর উপর 55 থেকে 56% এখনো আওয়ামী লীগ। তাই এরা কেন নিজ নিজ জায়গা থেকে কেন এরা আন্দোলনে সক্রিয় হচ্ছে না? একটা দেশকে এইভাবে তো ধ্বংস করে দেওয়া যায় না। বঙ্গবন্ধুর উপর আমি তো এটা সহ্য করতে না পেরে আমি আসলাম। একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত তোলা হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? কোন ধ্বংসের পথে আমরা আগাচ্ছি এবং কাদের কথায় আমরা আগাচ্ছি? এই সমন্বয়কদেরকে ইউনূস সাহেব, সে একজন বিচক্ষণ ব্যক্তি, সে হচ্ছে তার তো উচিত ছিল এই যে ক্ষমতা সামলানোর বিষয়টা, তাকে প্রধান উপদেষ্টার যে আসলে বাংলাদেশের মানুষ অনেক বিশ্বাস করে বসাইছে, তার তো এই স্পর্শকাতর বিষয়গুলোকে তার নজর রাখা উচিত ছিল। এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে, তার ভাস্কর্যের উপর প্রস্তাব করা হচ্ছে, এই জিনিসগুলো খুব স্পর্শকাতর বিষয়। বাংলাদেশের বাইরে এই যে নিউজগুলো খুব ফলাও করে নোংরা ভাবে উপস্থাপন করা হচ্ছে, এই বিষয়গুলোকে তার খুব স্পর্শকাতর, যেহেতু বিষয়টা সেন্সিটিভ, বিষয়গুলো তার হ্যান্ডেল করা উচিত ছিল খুব সেন্সিটিভ ভাবে, কিন্তু সে এটা করেনি। সে এসে শহীদ আবু সাইদের কথা বলতেছে, মুগ্ধর কথা বলতেছে, বুঝলাম। কিন্তু এই যে 52-তে যারা ভাষা শহীদ, যারা আমরা যে কথা বলতেছি বাংলা ভাষা নিয়ে গেছে, একটা বার তাকে যতবার ভাষণ দিতে বলছি মানুষ বাহাবা দিচ্ছে, খুব আচ্ছা, সে খুব একজন বিচক্ষণ ব্যক্তি, একটা বার আমি সে ভাষা শহীদদের কথা বা সম্মান জানানোর কথা শুনলাম না। সে চলে গেছে ওই যে স্মৃতিসৌধে চলে গেছে। ভাই স্মৃতিসৌধ ওই যে ওটা কিভাবে আসছে? ভাষা শহীদরা যে ত্যাগ স্বীকার করছে, তারা যে শহীদ হয়েছে সেটার বিনিময়ে স্মৃতিসৌধটা হয়েছে। তার একটা ভাষণে আমি এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শুনলাম না। শহীদকে আবু সাইদ মুগ্ধ নিয়ে আসে। আচ্ছা, আমরা খুব দুঃখিত, ব্যথিত, এরা যে মারা গেছে বা এরা যে শহীদ বলা হচ্ছে, আমরা খুবই দুঃখিত, কিন্তু এরা তো নিজের স্বার্থে করছে। এদের স্বার্থ কি ছিল? কোটা আন্দোলন, যাতে তারা পড়াশোনা শেষ করে চাকরি পায়। ভাই ওই যে শহীদ, ভাষা শহীদরা আমাদেরকে ভাষা দেওয়ার জন্য এটা করছে, তাদের নিজের কোনো স্বার্থ ছিল না। তাদের সাথে আবু সাইদ মুগ্ধর তুলনা হবে না। তারাই তাদের ভাস্কর্য কিভাবে বাংলাদেশে ভাঙা হয়? আর 6 আসলে রাজাকার তো, ওরা তো বাঙালিরা। বাঙালি হইলে, ওরা যদি বাঙালি হইতো, ওরা যদি রাজাকার না হইতো, মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করা হতো না এখন 50 বছর পর। পাকিস্তানি পতাকা বাংলাদেশে কারো হাতে শোভা পাইতো না 50 বছর পর। ওরা তো রাজাকার। এই শেখ হাসিনা বলে বড় ভুল করছে, রাজাকার বলছে বড় ভুল করছে। রাজাকারই তো বলবো, যে রাজাকার তার কি বলবো? আমি বাঙালি, এই যে আমি আসছি, আমি মাইনে নিতে পারি না, আমি বাঙালি।
আমার শরীরে রাজাকারের রক্ত নাই, একচ্ছত্র বাঙালি আমি। আমার নানা একজন বীর মুক্তিযোদ্ধা, ওই যে মুক্তিযুদ্ধ রক্ত আমার ইসের। আমার কোটা দরকার নাই, আমার কোটার কোনো দরকার নাই, কোটা বাদ চলে যাক। কিন্তু এই যে বঙ্গবন্ধুর যে অবমাননা করা হচ্ছে, এই বিষয়ে কোনো পদক্ষেপ কেন নেওয়া হইল না? কারা করলো এই বিষয়ে? ইউনূস সাহেব কেন কোনো পদক্ষেপ নিল না? এটা খুব সেন্সিটিভ বিষয়। সে একটা উত্তর দিয়ে, সে দায় সারা বছর উত্তর দিছে কি, তার ভাস্কর্য কেন ভাঙা হচ্ছে, তার ভাস্কর্যের সাথে কি যেটা হচ্ছে তার সাথে তার মেয়ে জবাব দেবে। আরে ভাই রে ভাই, এটা কোনো কথা? একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রধান উপদেষ্টা এই কথা বলতে পারে না। যাক, ভালো কথা সে বলছে। যেটা আমরা দেখতেছি এক মাস ধরে, 5ই আগস্টের পর আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ, প্রায় এক মাস 10 দিনের মতো দেশের বিভিন্ন গার্মেন্টস, শিল্প কারখানা, এগুলোর সাথে শেখ হাসিনার কি সম্পর্ক? এটা পোড়ানো হচ্ছে কেন? এটার দায়ভার কারা নিবে? এই যে দেশটাকে এভাবে পঙ্গু করা হচ্ছে, এটার দায়ভার কারা নিবে? এখানে যে হাজার হাজার মানুষের জীবিকা, এরা যে বেকার হয়ে এরা করবে সন্ত্রাস, এটা করবে ছিনতাই, এরা করবে ডাকাতি, তখন দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। বাইরের দেশ তখন কি দেবে? বাংলাদেশ একটা অস্থিতিশীল অবস্থায় আছে। যে কোনো রাষ্ট্র এটাকে কি করবে? কন্ট্রোল করার চেষ্টা করবে। তখন কি হবে? বাংলাদেশকে গাজা বানায় ফেলা হবে, বাংলাদেশকে ইসরায়েল বানায় ফেলা হবে। অলরেডি সেই পথে তো যাচ্ছে। এই যে এত কিছু বলা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ কেন করছে? শেখ হাসিনা পদত্যাগ করেনি, সে তো নিজের মুখেই বলছে কয়দিন আগে, 2 দিন আগের ঈদ। এই যে শেখ হাসিনার যে একটা এই যে জিনিসটা হইলো, এটা হওয়ার কারণে পিছনে খুব ছোট্ট করে একটু পিছনে যান। এই যে ছাত্ররা, এই যে সমন্বয়কারীরা, এরা যে আন্দোলনটা করলো যে জুলাই থেকে, এই আন্দোলনটা শুরু হয়েছে তো জুলাই মাঝামাঝি থেকে। এই যে এতগুলো দিন এরা হচ্ছে কি ফান্ডটা কোথায় পাইছে? এরা তো ছাত্র, এরা কোনো কিছু, এরা নাকি কোনো কিছুর সাথে কোনো কিছু, ছাত্র নর্মাল যে এই আন্দোলন চালায় যাওয়ার ফান্ড গুলো ভাই কোথায় পাইছে? বাঙালি আর কত বোকা সাজবা? তোমাদের মাথার উপর কাঁঠাল ভাঙে আর কত খাবে? এখন একটু সজাগ হও, নিজের ব্রেন লাগাও, মস্তিষ্ক লাগাও, তোমার কারণে দেশ ধ্বংস হয়ে যাবে, দেশটা ইসরায়েল হয়ে যাবে। আইসা অন্য একটা দেশ এটার কন্ট্রোল নিয়ে নিবে, বলবে তোমরা দেশ চালাইতে পারতেছো না, দেশটা অস্থিতিশীল করে ফেলছে। কি করবা এখন? বাংলাদেশ চালাইতে পারতেছে না বাংলাদেশের উপদেষ্টারা, দেশটা আর এক দেশ কন্ট্রোল নিয়ে নিবে, তখন খুব ভালো হবে। এই যে দেশের বিভিন্ন গার্মেন্টস, শিল্প কারখানা, এই যে লুটপাট, অগ্নিসংযোগ করা হচ্ছে, এটা আমি বুঝলাম না। সমন্বয়কদের সাথে একটা আনসারদের একটা নর্মাল একটা যে সংঘর্ষ হইলো, কি করলো, আনসার আন্দোলন করলো, সেখানে আধা ঘন্টার মধ্যে সেই আন্দোলন প্রতিহত করে দেওয়া হলো। হ্যাঁ, সমন্বয়ক যায়, ছাত্ররা যায়, মারপিট করে সবকিছু ঠিক, ওকে। রাত 12টার সময় সমন্বয়করা ওখানে হাসনাত আব্দুল্লাহ সার্জি, ওরা তো কোনো না, ওরা তো উপদেষ্টা না, কিছু না, ওরা সচিবালয়, ওদের কাজটা কি? এটার উত্তরটাও আমার আসলে জানতে ইচ্ছা করে। অধরাত্রে ওদের কাজটা কি? ওরা কেন সচিবালয়? ওরা কি করে এখানে? ওদের ডাকে যে আনসার বাহিনী ঠান্ডা, চলে গেল সেনাবাহিনী, যে সবকিছু ঠান্ডা, পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। কিন্তু দেশের গার্মেন্টস, এরকমও গার্মেন্টস 21 থেকে 22 ঘন্টা আগুন জ্বলছে, লুটপাট হয়েছে, 22 ঘন্টা ধরে নাকি ফায়ার ব্রিগেড সেটা নিয়ন্ত্রণে আনতে পারেনি, তখন সেনাবাহিনী কোথায়? পুলিশে তো ভাই বসায় রাখছে, পুলিশ কোনো কাজের, পুলিশ নাকি কিছু করতে পারে না, ছাত্ররা এসে পুলিশের দায়িত্ব পালন করো, খুব ভালো কথা। তাহলে এই যে 22 ঘন্টা কেন আগুন জ্বলল, কেন লুটপাট হইল? এটা কন্ট্রোল করলো না, এটা 22 ঘন্টা লাগলো কেন নিয়ন্ত্রণে আনতে? আর এখানে যে হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে, এই দেশটা তো 6 মাসের মাথায় দুর্ভিক্ষ শুরু হবে, 8 মাসের মাথায় গৃহযুদ্ধ। এই যে আমি বলে দিলাম, লিখে রাখেন, তখন মনে পড়বে। তখন এখন যারা বলে বেড়াচ্ছে শেখ হাসিনা কি করছে 16 বছর, কি করছে? কিছু করে নাই, কিচ্ছু করে নাই শেখ হাসিনার উন্নয়নের উপর তো তখন তোমরা খাওনি, তোমাদেরকে আইনে খাওয়াইছে এই যে সমন্বয়করা, তাদের উন্নয়নের উপর, তাদের উন্নয়নে কতদিন টিকতে পারো আমিও সেটা দেখি। আমি তো বলে যাচ্ছি, আমি দেখি, আমি তো আসি, মানুষ বাইচে থাকলে তো সব দেখবে, সবকিছু একটা পরিস্থিতি দেখবে। তারপরে আওয়ামী লীগের নেতাদের যে কথা বলবো, কি বলবো, আওয়ামী লীগের যারা আসলে আওয়ামী লীগের লোকজন, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, একটা মানুষ নাই, একটা মানুষকে কাছে পিঠে রাখা হয় না, দলের কোনো উচ্চস্থানে রাখা হয়নি। এবং তারা কিন্তু কি কারণে, তারা কোনো রাগ, দুঃখ, অভিমানের কারণে তারা দল থেকে সরে আসছে। কিন্তু এখন যখন দলে তাদের দরকার, তারা কিন্তু ঠিকই আছে। এই যে হাইব্রিড নেতারা একটাও খুঁজে পাবেন না, কোনো হাইব্রিড নেতা নাই।
এই জিনিসটা থেকে আওয়ামী লীগ যদি তাদের দুরবস্থা কাটায় উঠতে পারে, তারা এই জিনিসটা থেকে শিক্ষা নেবে, কাদের কাদের রাখা উচিত, কাদের কাদের উচিত শিক্ষা নিবে, নেওয়া উচিত। আর আমার যেটা বললাম না, আমি তো কোনো দলের না, আমি হচ্ছে বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর আমার এই বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসাটা, যে আমি মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি মুক্তিযোদ্ধার ইতিহাস জানি। আমার নানা একজন বীর মুক্তিযোদ্ধা, এই জন্য আমার নানা আজকে 2005 সে মারা গেছে, সে দুনিয়ায় নাই, কিন্তু আমার শরীরে মুক্তিযুদ্ধ রক্ত। আমি কোনো রাজাকার না, আমার শরীরের রাজাকারের রক্ত না। আমি এই জিনিসগুলো বাংলাদেশে এই অবস্থা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আজকে 1.5 মাস ধরে আমার না ঘুম হয় না। আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি পারতেছি না এই জিনিসটা মেনে নিতে। কি হচ্ছে, দেশটাকে কোথায় নামাই নিয়ে আসছে। আওয়ামী লীগ দেশের ক্ষমতাধর একটা দল, এই দলকে বাদ দিয়ে তো কোনো কিছু সম্ভব না, এই দলের বাইরে দিয়ে কোনো কিছু সম্ভব না। এই যে একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তার কিছু সত্যি বক্তব্যের কারণে তাকে কিন্তু সরাই দেওয়া হয়েছে, তার উপর হামলা বলতে হয়েছে। সে খালি বলছে যে রাইফেলটা পুলিশরা যে রাইফেলটা ইউজ করে, ছাত্রদের গুলি করা হয়েছে, যে তাদের যে গুলিটা করা হয়েছে ওই গুলিটা রাইফেল ইউজ করে না, পুলিশরা ইউজ করে না। তাহলে আসলো কোথা থেকে ওই রাইফেলটা, কারা করছে তারা গুলিটা? তার বক্তব্য, এই বক্তব্যের কারণে তাকে কিন্তু ওইখান থেকে সরাচ্ছে। এখন ভাই, তোমরা কতজনকে সরাবা, আর কতজনকে? এইভাবে করে রাজনীতি চলে না, এভাবে করে দেশ চালানো সম্ভব না। কারণ ইউনূস সাহেব, আপনি 1 মাস 10 দিন হয়ে গেছে, দেশে যে অরাজক একটা পরিস্থিতি চলতেছে, কোনো বিষয়ে কোনো নাড়াচাড়া দেখতেছি না। আপনি ওখান থেকে বলতেছেন যে শেখ হাসিনা চুপ থাকবে, যেখানে আছে তার যদি দেশকে আপনি যদি দেশকে ভালোবাসেন, দেশে যে এত কিছু চলতেছে এটার বিরুদ্ধে আমি আপনার কোনো স্টেপই দেখতেছি না। কেন? এই যে ছোট ছোট 16-17 বছরের বাচ্চাগুলা, তারা টিচারদের তারা পদত্যাগ করাচ্ছে, তারা গায়ে হাত তুলতে কিন্তু দ্বিধাগ্রস্ত হচ্ছে না। কিভাবে পারে? আমাদের বয়স আজকে 30-32 বছর, কই আমরা তো একটা বয়স্ক মানুষের গায়ে হাত তুলতে আমাদের হাত কাঁপবে। সমানে তারা এই জাতি কি শিখবে? এই বাচ্চারা এরা নাকি হাল ধরবে। কি হাল ধরবে? এরা কিসের হাল ধরবে? যারা তাদের বয়স্ক, যাদের আমরা তো শিখেই বড় হয়েছি, ছোটদের আদর করবো, বয়স্কদের সম্মান করব, এই জিনিসটাই তারা জানে না। আজ পর্যন্ত বয়স্করা যদি অন্যায্য ভাবেও কিছু করে, তাও তো আমরা একটা কথা বলার, তাও তো আমরা খারাপ আচরণ করারই করি না। তা এরা কি শিক্ষাটা, এরা কিভাবে দেশ চালায় নিবে? এদের শিক্ষাটা, এদের বাপ মার কাছে তো আমার প্রশ্ন, যে তোমরা তোমাদের বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছ? বাবা মা সহজে টিচার যতই যা হোক, টিচারের ভুল অনেক কিছু থাকতে পারে, টিচার পদত্যাগ করবে, ভালো কথা, কিন্তু গায়ে হাত তোলা, এটা কোন সভ্য জাতি? কোথায় আছে? কোথায় আমরা বাস কোথায় করতেছি? বাচ্চা কাচ্চাদের কি শিক্ষা দিচ্ছেন আপনারা? আর দেশের এই অবস্থায় আমার মনে হয় আওয়ামী লীগকে যে যেখান থেকে পারেন, আওয়ামী লীগের নেতারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন সংগঠিত হন। আপনাদের এমন নেতা আছে যাদের কথায় 10 জন মানুষ সাহস পায়, 10 জন মানুষ একসাথে হবে। এরকম 10 জন হইতে কিন্তু 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ আন্দোলন করবে। আপনারা একটু এই বিষয়টা লক্ষ্য রাখেন, আপনারা সবাইকে সংগঠিত করার চেষ্টা করেন। একটা দেশটাকে এইভাবে আপনারা যদি আসলে আওয়ামী লীগ হন, একটা যারা রাজনীতি করে, এই যে আওয়ামী লীগ রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করছে, শেখ হাসিনা দেশের জন্য করছে, সে তো দেশকে ভালোবাসে। আজকে তার যে এই পরিণতি, সে অন্য দেশের সাথে আপোষ করেনি, এই কারণে কিন্তু তার এই অবস্থাটা হয়েছে। দেশকে ভালোবাসেন, দেশের সর্বোপরি এই যে দেশটাকে এইভাবে কিভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি কোনোভাবে মানতে পারছি না, কিভাবে পাকিস্তানের পতাকা কিভাবে বাংলাদেশে শোভা পায়, বাংলাদেশিদের হাতে শোভা পায়। পাকিস্তানের জিন্না যে নাকি বলে গেছে উর্দু এবং উর্দুই হবে, তার বক্তব্যই ছিল উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তার মৃত্যুবার্ষিকী কিভাবে সম্মেলন হয়, কিভাবে পালন করা হয়? আমরা কোথায় নেমে আসছি? আমরা কি জারোর সন্তান? আমাদের কি বাবা মার কোনো পরিচয় নাই? এই পাকিস্তানের কথা আমরা মুখে কোরআন করা, পাকিস্তানের সাথে কোনো আপোষ করার তো প্রশ্নই ওঠে না। এখানে নাকি উপদেষ্টা নাহিদ বলছে পাকিস্তানের বিষয়টা সে নাকি ভুলে যেতে চায়। আর এই কুকুরের বাচ্চা, পাকিস্তানের বিষয়, পাকিস্তান যা করছে বাংলাদেশের সাথে কিভাবে ভুলবে? বাংলাদেশের মানুষ কিভাবে ভুলবে? মুক্তিযোদ্ধারা না হয় মারা গেছে, কিন্তু তাদের সব মারা যায়নি, কিছু আছে।
মুক্তিযোদ্ধার যে স্মৃতিগুলো তারা কিন্তু বহন করতেছে মুক্তিযুদ্ধের স্মৃতি, তাদের এই যে ব্রেনে রয়ে গেছে। তাহলে কিভাবে ভুলবে? পাকিস্তানের সাথে কিসের পাকিস্তানিদের সাথে কোনো কিছুর আপোষ না, এবং যারা পাকিস্তানের সাথে আপোষ করবে তার বাপ মা সব জান। আর একজন দেখলাম ব্যারিস্টার রুমিন ফারহানা, তোমাকে দেখলেই তো মনে হয় তুমি একটা 2 নাম্বার, একটা বাজে মহিলা। তোমাকে যদি কখনো রাত্রেবেলা যদি তোমার খোঁজে কেউ নামে, তোমাকে হচ্ছে গিয়ে বিএনপি নিয়ে তাদের খাটে খাটে পাওয়া যাবে। তুমি এমন বড় একটা খানকি বললাম, তুমি একটা খানকি। তুমি কিভাবে শেখ হাসিনার নাম মুখে উচ্চারণ করার মতো যোগ্যতা তোমার আছে? তুমি তো একটা বাজে মহিলা। তুমি করতা বিএনপির আমলে, তুমি করতা বিএনপির এক নেতার সাথে লিভ টুগেদার। তুমি কিভাবে কাকে কি মন্তব্য করো? তুমি একজন 60-65 বছর মহিলার নামে তুমি কিভাবে বাজে মন্তব্য করো? মোদীকে নিয়ে তুমি কিভাবে? আর না হয় বুঝলাম তুমি একজন রাজনীতিবিদ, তুমি তো আসলে একটা নোংরা মহিলা, তুমি তো একটা প্রস্টিটিউট। নাহলে তুমি কিভাবে তুমি শেখ হাসিনাকে নিয়ে যে নোংরা কথাটা বললাম, মোদী শেখ হাসিনাকে নিয়ে, আমার তো খুব ঘৃণা লাগে। তুমি তো একটা অসভ্য মহিলা, তুমি একটা অসভ্য নোংরা মহিলা। সংযত হও, এখনো টাইম আছে, সংযত হও। তোমার মতো মহিলারা উচিত হচ্ছে গিয়ে কাপড় খুলে এসিড দিয়ে দেওয়া, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে তুমি রুমিন ফারহানা, তোমার চেহারা দেখলে তুমি করছো লিভ টুগেদার। তুমি নোংরা আর একজন মহিলা নিয়ে নোংরা বল, তাও শেখ হাসিনা, শেখ মুজিবের মেয়ে নিয়ে তুমি নোংরা মন্তব্য করো। তোমাকে তো জুতানো উচিত, বিয়াদবের বাচ্চা, বিয়াদ, অসভ্য। আর মুগ্ধ যে কথাটা এতদিন ধরে, মুগ্ধ পানির কথাটা নাকি আপনাদের খুব কানে বাজে, পানি লাগবে করো, এটা নাকি খুব কানে বাজে সবার, মানে কলিজা নাকি ফার হয়ে যায়। তা আমারও খারাপ লাগে যতবার আসে, আমার সত্যি খুব খারাপ লাগে। কারণ যার খারাপ লাগবে, যে মানবিক ব্যক্তি, তার প্রত্যেকটা খারাপ জিনিসে খারাপ লাগবে। মুগ্ধর বিষয়ে খারাপ লাগবে। আব্দুল্লাহ আল মাসুদ, হ্যাঁ, ছেলেটাকে যে মেরে ফেলা হয়েছে 7 সেপ্টেম্বর, সেই ছেলেটাও কিন্তু পানি চাচ্ছিল। তোমার এটাতে খারাপ লাগলো না কেন? তোমার মুগ্ধটা খারাপ লাগতেছে, এটা কেন খারাপ লাগতো না? তাহলে কি তোমার স্বার্থ ছিল? ওইখানে স্বার্থ ছিল, কোনো স্বার্থ হাসিলের জন্য মুগ্ধ করে বেড়াইছো যে এটা মানুষ না, ও মানুষ না। ওর যে একটা বাচ্চা, 4 দিনের বাচ্চা বয়সে বারবার বলতেছিল যে আমাকে একটু পানি দেন। সেখানে কিভাবে একটা মানুষ ওই অবস্থায়, মানুষ? তোমরা তো মানুষ না, জন্তু, জানোয়ার। নাহলে কিভাবে সেই একটা যে মানুষ পানি চায়, সেই বাংলাদেশের মানুষ যারা নাকি মুগ্ধর পানি লাগবে, পানি তাদের কথায় কানে বাজে, সেই বাংলাদেশের মানুষই পিটায় ছেলেটাকে মেরে ফেলে, তখন ছেলেটা পানি চায়, তাকে পানি দেয়। এটা হচ্ছে বাঙালি। আর মনে রাখবা, এই যে 6 সমন্বয়, তোমরা কিন্তু বাঙালিকে মনে রাখবা, এটা হচ্ছে বাঙালি। তোমরাও ছাড় পাবা না। এই যে মুগ্ধর কথায় সবার চোখ দিয়ে পানি পড়ছে, আর এই যে ছেলেটা পানি ছেড়ে তাকে পানি বন্ধ দিল না, এটা হচ্ছে বাঙালি। মনে রাখবা বাঙালি কি। তোমরা শুধু সুযোগের অপেক্ষায়। ওটাই তো বললাম, তোমরা না হয় নিজেরা পালায় বাঁচবা, তোমাদের পরিবারের যে কি হবে সেটা খালি মাথায় রাখ। আর একটা ছোট্ট কিছু কথা বলবো। ইউনূস সাহেব, আপনি তো বুঝলাম আপনি একজন দেশ বরেণ্য, আপনি বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ উইনার, ঠিক আছে? শান্তিতে নোবেল প্রাইজ পাইছেন আপনি। তো আপনি এই যে দেশে একটা খারাপ অবস্থা, আপনি বারবার বলতেছেন সংস্কারে নামছেন, আপনারা সংস্কারে নামছেন, সংস্কার করেন না। সংস্কারের নামে এই নোংরা খেলা খেলতেছেন কেন? আপনারা ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত তোলাচ্ছেন, টিচারদের গায়ে হাত তুলতেছে। এটা কি ধরনের সংস্কার? হোয়াট কাইন্ড অফ সংস্কার ইজ দিস? আমি জানতে পারি? এটার উত্তর দিবেন আপনি, যেহেতু প্রধান উপদেষ্টা, আপনাকে তো আমরা বসাইছি না, এটার উত্তর দিবেন। এটা এই যে ছোট ছোট বাচ্চারা তাদেরকে টিচারের গায়ে হাত তোলা, হ্যাঁ, একটা টিচার স্ট্রোক করে মারা গেছে, এই যে অপমানের। ঠিক আছে, আপনি সংস্কার অন্যভাবে করা যায়। আমি তো দেখি যে যে টিচার বা যে জায়গায় প্রতিষ্ঠানে অরাজকতা হচ্ছে, প্রধান শিক্ষকের নামে যে জায়গায় একটা কমপ্লেন গুলো আসতেছে, আপনারা বসে একটা রিড করে সেখান থেকে সবাই পদত্যাগ করুন। কিন্তু এটা কি ধরনের নোংরা খেলা? স্টুডেন্ট যে ওখানে পদত্যাগ করবে, ওদেরকে এই জিনিসটা, এটার অধিকারটা দিল কোথায়? কোন সংবিধানে আছে? কিভাবে এটা সম্ভব? আমি এটা জানতে চাচ্ছি। এটা দয়া করে এই জিনিসটা একটু জানাবেন, আপনি জানাবেন। আর আপনি হচ্ছে গিয়ে উপদেষ্টা নাহিদকে দেখলাম যে ইংলিশের জানে না। আল্লাহ, একটা উপদেষ্টা দিয়েও দেশকে উপস্থাপন করতেছে, ইংলিশে সে কথা একটা লাইন বলতে পারতেছে না।
একাত্তর সালে যারা হচ্ছে মুক্তিযুদ্ধ করছে তাদেরকে একটু ভিডিও দেখেন তো, পিছনে যে তাদের ভিডিওগুলো দেখেন, তারা একটা বাংলায় কথা বলতেছে না। 1971 মেধাবী বলতে তাদেরকে বোঝানো হয় মেধাবী, আর এরা মেধাবী হয়েছে। আসিফ আসিফ আপনার আসিফ হচ্ছে গিয়ে কি ভাষা বিজ্ঞানকে সে বলতেছে ভাষা বিজ্ঞান। হোয়াট ইজ ভাষা বিজ্ঞান? সে নাকি ভাষা বিজ্ঞানে পড়তেছে, সে ভাষা বিজ্ঞান উচ্চারণ করতেছে ভাষা বিজ্ঞান। আমার শাখা হচ্ছে তার সাবজেক্ট হচ্ছে ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান কি রে ভাই? এটা কি ধরনের মেধাবী? ভালো কথা ভাই, তোরা তোদের মেধা নিয়ে থাক, খুব ভালো কথা। দেশকে যে অবস্থায় টাইনে নিয়ে আসতেছিস, এটা শিক্ষা, এটার জন্য যে দায়ী যারা যারা, আমি তো 6 সমন্বয়কে দায়িত্ব নিতেই হবে, এবং তাদের যে কি হবে ও তোমরা হচ্ছে সেকেন্ডের মধ্যে ফেসবুকে একটা পোস্ট দাও। একজন দেশের হচ্ছে গিয়ে তোমরা একটা উপদেষ্টা, তোমরা হুট করে একটা পোস্ট দিলা, 1 ঘন্টা পর পোস্টটা ডিলিট করে দিলা। এটা হয় নাকি? দেশ এভাবে চলে? দেশ এভাবে চলে না, ঠিক আছে? দেশ আগে হচ্ছে গিয়ে নিজেরা সবকিছু জানো, বোঝো, যাদের কথায় নাচতেছো, লাফাচ্ছ। বাংলাদেশের পাবলিক তো কি সেটা তোমরা তো জানোই। তোমরা যেরকম ঘুরের ভিতর নিয়ে সবকিছু করে কি করছো দেখছো। শেখ হাসিনার মতো একজন ক্ষমতাধর নেত্রী, সে কিন্তু বাধ্য হয়েছে, এবং তোমরা তোমাদের কোনো নিশ্চিহ্ন হয়ে যাবা, তোমাদের কোনো চিহ্ন থাকবে না। শেখ হাসিনা বলে তার চিহ্ন আছে, এবং সে আবার কিন্তু তাতে সে ফিরে আসবে। এটা তোমাদের লিখে রাখ, সে আবার ফিরে আসবে, কিন্তু তোমাদের চিহ্ন পাওয়া যাবে না। আর ইউনূস সাহেব, আপনি যেহেতু জনগণের একটা ভালোবাসার জায়গা থেকে আপনি ওই জায়গাটা দেখছেন, আপনি চেষ্টা করেন ওই জায়গাটা, জনগণের ওই ইমোশনটা কাজে লাগায় ভালো কিছু করতে, দেশটাকে ভালো জায়গায় নিয়ে যান। দেশের যে পরিস্থিতি আছে, আপনার এতটুক ব্রেন আছে, আপনি চাইলে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি সেটা করতেছেন। আপনি আওয়ামী লীগ বিদ্বেষী, ভালো কথা, কিন্তু শেখ মুজিবের তো আওয়ামী লীগের সম্পদ না, তিনি একজন সারা বাংলাদেশের সম্পদ। আমাদের মুক্তিযোদ্ধারা যে কি ত্যাগ স্বীকারটা করছে, সেটা হচ্ছে কি আপনার তো না জানেন না। আপনার বয়স 31 বছর ছিল যুদ্ধের সময় ভাই, আপনি তো জানেন সবটা ইতিহাস, আপনি জানেন। এদেরকে এইভাবে অবমাননা হইতে দিন, তাহলে আপনারও দিন আসতে সময় লাগবে, দিন সবারই আসবে। শেখ হাসিনার মতো ক্ষমতাধর ব্যক্তির যদি দিন আসতে পারে, আপনি তো, আর আপনার দেশের প্রতি খুব একটা ভালোবাসা নাই, জানা কথা। কারণ আপনি দেশের প্রতি ভালোবাসা থাকলে আপনি তো আপনারা কখনোই, আমি আসলে শুনি না এখন আপনি না জানায় কোনো সহযোগিতা করোনার টাইমে আমাদের বাংলাদেশের লোকজনকে করছেন কিনা। এটা হয়তো বা আমরা জানি না, জনগণ জানি না, হয়তো বা করছেন দেশের জনগণকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে থাকলে ভালো। দেশের প্রতি ভালোবাসা দেখান। আপনি যেহেতু বাংলাদেশের উপদেষ্টা হয়েছেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখান। আর বাংলাদেশে যে অরাজকতার একটা পরিস্থিতি চলতেছে, এর ঘর লুটপাট, এখানে যাই লুটপাট করতেছি, এই জিনিসগুলো চলতে থাকলে না খুব কিন্তু বেশি সময় লাগবে না যে এইগুলো আপনি আপনার পর্যন্ত পৌঁছাইতে খুব বেশি টাইম লাগবে। তো এইগুলো থামান, শক্ত হাতে এগুলো হ্যান্ডেল করেন। আর এই যে পোলাপান দিয়ে কাজগুলো করতেছেন না, এদেরকে দমান। প্রথম হচ্ছে এদেরকে থামান, আর যদি এদেরকে করতেও চান, এদেরকে যদি দেশ চালাইতেও চান, এদেরকে একটা ইংলিশের ট্রেনিং দেন। হ্যাঁ, কারণ দেশের উপদেষ্টা বা মন্ত্রী, এরা যদি দেশ চালায়, সামনে নিজের দেশকে প্রেজেন্টেশন করতে হবে, তারা ইংলিশে একটা কথা বলতে পারবে না। তারা ইংলিশ বলতে গেলে ছাগলের মতো ম্যা 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 করবে। এদের দিয়ে দেশ চালানো সম্ভব? এরা ওরকম 12 কোটি 13 কোটি টাকা উঠায় নিজের পকেটে ভরবে, এবং 6 মাস পর তাদের কোনো, এদের খুব খারাপ অবস্থা হবে। এটুকু আমি বললাম। টাকার হিসাব দিতে হবে, কারণ আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করছি, আমরা ওই বর্ণাঢ্যদের, তোমাদের করিনি। তোমরা এই যে গাড়িতে ঘুরে বেড়াবা, তোমরা হচ্ছে দেশব্যাপী প্রোগ্রাম করে বেড়াবা, তোমাদের জন্য এটা করা হয়নি, জিনিসটা মনে রাখবে। আর বঙ্গবন্ধুর জন্য আপনারা বাঙালি, যে বাঙালি তার বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে, ঠিক আছে? মানুষ যত ইতিহাস এখন দিচ্ছে বঙ্গবন্ধুর এই ইতিহাস ওই ইতিহাস, ভাই বঙ্গবন্ধুর ইতিহাস একটাই, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা, বাংলাদেশের মুক্তিযোদ্ধার একমাত্র সমন্বয়ক বঙ্গবন্ধু, এটার উপর কোনো কথা নাই। এবং বঙ্গবন্ধুর কোনো অবমাননা সহ্য করা হবে না। সেটার জবাব আজকে না দিই, 10 দিন পর দিব, 10 দিন পর না দিলে 1 বছর পর হবে, কিন্তু এটা সহ্য করা হবে না। আর আওয়ামী লীগের যে নেতাদের আছেন, যারা যেখানে আছেন, আমার শুধু আপনাদের, যেহেতু আমি কিন্তু কোনো নেতা না, আমি কথা দিয়ে কথা বলে 10 জনকে 20 জনকে বের করতে পারবো না, আপনারা পারবেন।
তা আপনারা সেটা করেন, 10 জন মানুষকে 20 জন মানুষকে একসাথে সংঘবদ্ধ করেন। শুধু গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি না, সারা বাংলাদেশে আওয়ামী লীগের ঘাঁটি। আপনারা সংঘবদ্ধ করেন, আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ জানান। কারণ এইভাবে একটা দেশকে আমরা বাংলাদেশের নাগরিক, যতই বলি দেশের কি হবে না হবে, কিন্তু বাংলাদেশকে তো সবাই ভালোবাসে। যেহেতু দেশ আমরা আছি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, এইভাবে দেশটাকে শেষ হতে দিন না। সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসে। দেশটা একেবারে শেষ হয়ে যাওয়ার আগে হাল ধরে। ছাত্ররা যে সুযোগটা নিছে, যে মানুষের আবেগের জায়গায় সুযোগটা নিছে, আপনারা যে যে যার জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করায় সেই আবেগটা কাজে লাগান। আপনার দেখা দেখি 10 জন নামেন, আপনাদের দেখা দেখি আরো 20 জন নামবে। দেশটাকে বাঁচান। সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট, দেশটাকে বাঁচান। বাংলাদেশ খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল, দেশটাকে নষ্ট করে দেওয়া হয়েছে কিছু মানুষের ইন্ধনের কারণে। যতটুক হয়েছে, যে অবস্থায় হয়েছে, ওইটুক রেখে দেশটাকে বাঁচান। আর ইউনূস সাহেব, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি বাংলাদেশকে যদি ভালোবেসে থাকেন, আপনি যদি দেশের জনগণকে ভালোবেসে থাকেন, আপনি জিনিসগুলো কঠোরস্থ হস্তক্ষেপ, এই জিনিসগুলো হস্তক্ষেপ নেন। এই যে অরাজকতা চলতেছে, এই যে এখানে ভাঙচুর, এখানে এর ঘরে লুটপাট, এই জায়গায় অগ্নিসংযোগ, এই জিনিসগুলো ঠেকান। আর আপনি আপনার সমন্বয়কদের দয়া করে আপনার সমন্বয়কদের কাছে এই যে 12-13 কোটি টাকা আমাদের টাকার হিসাব দেয়। এই 13 কোটি টাকা আমরা লোকজনকে, যে আমার কাছে, আমি তো বললাম আমার কাছে নিউজ আছে, আমার কাছে রেকর্ডিং আছে, তারা 3 বেলা তেহরি কিনে খাইছে কার টাকায়। আমরা ওই অবস্থা দেখে দেশের মানুষকে ওই যে বন্যার্থদের সাহায্য করার জন্য টাকাগুলো দিছিলাম, কারো তেহরি খাওয়ার জন্য, কারো প্রাডো গাড়ির তেল কেনার জন্য, কারো বাংলাদেশ ব্যাপী প্রোগ্রাম করার জন্য দেই নাই। এইগুলোর প্রতি একটু নজর রাখেন, নজর আনেন, দেশটাকে এভাবে ধ্বংস হতে দিন। আপনি বাংলাদেশের সম্পদ, আর বাংলাদেশের কারণে কিন্তু আপনি ডক্টর ইউনূস হয়েছেন। বাংলাদেশটাকে এভাবে শেষ হতে দিন। ধন্যবাদ সবাইকে।